তাহলে সেকে কামড়ে মেরে দিয়েছে। এক পাশে শিয়াল আর এক পাশে কুকুর, দুজন দুপাশে দাঁড়িয়ে আছে। কুকুরও আর এগোচ্ছে না আর শিয়ালও এগোচ্ছে না। জঙ্গলটায় শুনেছি নাকি এককালীন ইয়েতে বাঘও পাওয়া যেত আর কি। আস্তে আস্তে পরিবেশের সঙ্গে এখানে থাকতে পারেনি এবং জঙ্গলটা শেষ হয়ে যাচ্ছে। আর ওই যে বললাম যে পুকুরটা যেটা বলছি, ওই পুকুরের ওপরটায় মানে একটা ইয়েতে আছে যে ওই যেখানে বাঘ বাসা হয়ে থাকতো আর কি, সেটার একটা এখনো নাম আছে আর কি, যেটা বাঘের বাসা বলে একটা খাল আছে। করবে হাতি যদি জঙ্গলে থাকে তারা লোকালয়ে ঢুকে পড়বে, এবং হাতি জঙ্গলে থাকবে মানে কি, হাতি থাকার মতো পজিশনে নেই। এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি, ওই হাতি এলো, হয়তো তার সকাল হয়ে গেল, এখানে হয়তো এক সকালটা থেকে গেল, রাত্রে বেরিয়ে গেল খাবার সন্ধ্যা। তো প্রতি বছরে এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া এটা রেওয়াজে দাঁড়িয়ে গেছে। এটা একটা বিরাট হ্যাঁ, গ্রীষ্মকাল এলে তখন তো গাছপালা পাতা সব শুকিয়ে যায়, তখন তারা ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগিয়ে দেয়। কিন্তু আগুন যে লাগানো ভয়ঙ্কর একটা ক্ষতি। জঙ্গল আর জঙ্গলের অভিজ্ঞতা এই দুটি আমার কিন্তু অত্যন্ত প্রিয়। বরাবর ভালোবাসি জঙ্গল ঘুরতে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষের কথা শুনতে আরও বেশি ভালো লাগে। তাই তো যখনই সময় পাই তাদের কাছে ছুটে যাই, সেই সব গল্পগুলি, তাদের সেই সব জীবনের গল্প, জীবন বোধের গল্প, বাস্তবধর্মী কাহিনীগুলি আপনাদেরকে শোনাই। জঙ্গল কেন্দ্রিক জীবন যখন পাই, সেই সঙ্গে তাদের জীবনের রসদ সেগুলোকেও আস্বাদন করার চেষ্টা করি। তুলে আনতে চাই তাদের জীবনের সুখ দুঃখের নানা রকম ঘটনা। আজকে যাচ্ছি জঙ্গল পথে, সিমলাপালের জঙ্গলে। রাঙামাটির পথ ধরে যাচ্ছি। রাঙামাটির পথে পড়েছে কাঁচা বাড়ি এবং চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। শীতের সকাল, মন্দ লাগছে না আমাদের যেতে। তার সঙ্গে রাঙামাটির পথ, দারুণ এক অভিজ্ঞতা। আর সেই জঙ্গলে গিয়ে অভিজ্ঞতার কথা শোনাবে অবিনাশদা এবং জগাইদা। চলুন তাহলে দেরি না করে। বাঁকুড়ার লাল মাটির রাস্তা, এবড়ো খেবড়ো নুড়ি পাথরের রাস্তা দিয়ে আমরা চলছি মাথায় জঙ্গলের পথে। সেখানে গিয়ে পিকনিক হবে, অর্থাৎ বাড়ি থেকে রান্না করা হয়েছে মাংস, সেটা খাবো এখানেই। থামাও তাহলে। ফরেস্ট ল্যান্ডে এলাম, ঠিক আছে। ওই মানে এককালীন যেটা ছিল, এই তোমার শাল জঙ্গল ছিল, সেটা পরে মানে বিবর্তনের ইয়েতে এটা ধ্বংস হয়ে গেছে। এখন সে আকাশমণি বাগান করে দেওয়া হয়েছে আর কি পোস্টার থেকে। আর এই যে পুকুরটা ঠিক এই প্রান্তে, ওই পুকুরের ওই প্রান্তে ঠাকুর থান আছে, যেটা হচ্ছে তোমার ওই সালে পূজা যেটাকে বলা হয়, ওই ঠাকুর থানের মধ্যে সালে পূজা হয়। ঠিক এই যে পুকুরটা আছে, এই পুকুরটা পেরিয়ে ওই পাশে ওখানে পুরোনো শাল গাছগুলো রয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ওই ঠাকুর দেবতা হচ্ছে তোমার ওই শাল পাথর এইসব আর কি। আমাদের এই আমরা যেটাকে বলি মূর্তি পূজা, আমরা মূর্তি পূজারি নয়। অবিনাশদা, হ্যাঁ, আমরা যে আপনারা যে এই মূর্তি পূজার মানে পূজারি নন, তাই বলে বিরোধীও নন না, উৎসবে যান, কিন্তু এখন যারা এখানে থাকে, এখানকার অধিবাসী, তারা কিন্তু এই বলতেও কি লজ্জা পায় যে আমরা গাছপালা পাথর নুড়ি এনাদের পূজা করি। এটা বলতেও বোধহয় লজ্জা পায় এখন। না, ওটা বোঝে না। আচ্ছা, বোঝে না, অজ্ঞতার কারণে ওটা। আচ্ছা, আর এখন ডিজিটাল যুগে এসে ওরা আস্তে আস্তে হারিয়ে ফেলছে এগুলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই মানে যে যুগের থেকে ওই শাল গাছটা ছিল, তখন থেকে ওই ঠাকুর থান আমাদের মানে ওই তৎকালীন ইয়েতে ওই শাল গাছগুলো ছিল, সেখান থেকে আমাদের ওই ঠাকুর থান হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের আরাধ্যা হচ্ছে এই নেচার, প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যেখানে ধরো শাল গাছ নেই, সেক্ষেত্রে বিকল্প মানে শাল ডালটা গেড়েও পূজাটা করা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তার মানে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে ব্যবস্থা এবং তারই পূজা। হ্যাঁ, তারই পূজা, এবং সেটা আপনাদের কৃষ্টি কালচারের মধ্যেই রয়ে গেছে। হ্যাঁ, এবং এটাকে বাঁচিয়ে রাখাও দরকার। ওটা বাঁচিয়ে রাখা দরকার। এবং আমাদের সভ্যতা যেদিক থেকে শুরু হয়েছে সেদিক থেকে আমরা ওই পূজা মানে প্রকৃতিকে পূজা করে আসছি, এবং এটা একটা নদীর জলের মতন প্রবাহমান, এই আর কি। এটা তাহলে এখন ফরেস্টের আওতায় আছে? এখন ফরেস্টের ইয়েতে এসেছি, এবং এটা এখন নাকি ওই যেটা ওই ফরেস্ট অ্যাক্ট 2006, যেটা 2006, হ্যাঁ, যেটা হচ্ছে যে আদিবাসীদের যে সমস্ত ফরেস্ট ল্যান্ড তারা ব্যবহার করে, হিসাব মতো তাদের নামে সেই ফরেস্ট ল্যান্ডটাকে রেকর্ড করে দেওয়া। সালে যেমন এই আমাদের ঠাকুর থান, যেটা আমরা সালে পূজা করি। দ্বিতীয় হচ্ছে কোনো পুকুর যদি ফরেস্ট ল্যান্ডের মধ্যে থাকে, সেটা ফরেস্টের আন্ডারে যদি থাকে, সেটা আদিবাসীদের ইয়েতে আসতে পারে।
আদিবাসীরা যদি সমষ্টিগতভাবে কোনো ফরেস্ট ল্যান্ড ব্যবহার করে তাদেরকে সেটা পাট্টা দেওয়া, পরবর্তীকালে সেটাকে রেকর্ডভুক্ত করা। এবং এটাতে লাভ হচ্ছে যে তারা কিন্তু প্রকৃতির ভারসাম্যটা বোঝে, গুরুত্ব বোঝে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই কিন্তু মূল কারণ। হ্যাঁ এটাই মূল কারণ। আর এই যে যেটা ওই শাল জঙ্গল করার পরে যেটা পরবর্তীকালে আকাশমণি বাগান করা হয়েছে, সেটা সম্ভবত 1984 সাল এদিক থেকে ওই সরকার একটা উদ্যোগ নিয়েছিল, যেহেতু জঙ্গল এরিয়াটা কমে আসছে তখন তারা ব্যবস্থা করলো ওই আকাশমণি গাছ লাগানো। এখানে আর এই দিকটায় একটা বড় পুকুর আছে, আর ওই পাশে একটা যে মানে একটা তোড়া জমি আছে, গোচারণ ভূমি। এখানে এই বনে জীবজন্তু কি থাকে? জীবজন্তু বলতে এখন মানে অতীতে সবই ছিল। আচ্ছা, এখন বর্তমানে এখন ওই খরগোশ, তারপরে ওই আমরা যেটা বলি ওই যেটা এই খটাস হ্যাঁ, বা বন মোরগ, এই বন না মোরগ নেই, মোরগ না, ওটা হচ্ছে হ্যাঁ শুয়োরটা আছে, বন বিড়াল। হ্যাঁ বন বিড়ালটা আছে, আর শিয়াল পায়, শিয়াল আছে। শিয়াল তো স্বচ্ছ, শিয়াল আছে ভালোই না? হ্যাঁ স্বচ্ছ। এখন তো একটা ভালো ইয়ে হয়ে গেছে। আর হাতি তো আছেই। হাতি সাধারণত আমাদের এখানে মানে কম, হাতি তো কিন্তু শিয়ালটা খাবার আছে ভালো। শিয়ালটা ভালোই আছে। এখন তো আবার ওই ওই কুকুরের শিয়াল এখন বন্ধু করে দিয়েছে। আচ্ছা, মানে হ্যাঁ 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 হুম হুম। এইখানে এই পাশাপাশি একটা ঘটনা ঘটেছিল, একটি ছাগলকে কুকুরে ধরেছে, তাহলে সেকে কামড়ে মেরে দিয়েছে। এক পাশে শিয়াল আর এক পাশে কুকুর, দুজন দুপাশে দাঁড়িয়ে আছে, কুকুরও আর এগোচ্ছে না আর শিয়ালও এগোচ্ছে না, দুজনও আগলে রেখেছে। এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখানে গেলে মানে আমরা এমনি সন্ধে হলে এখানে তো শিয়ালের ডাকও শোনা। হ্যাঁ হ্যাঁ, শিয়াল কোথায়, আমার যে বাড়িটা ওই বাড়ির মানে ওই বাইরেটাই চলে আসে। তাহলে আমরা এখন আরো সামনে গিয়ে হ্যাঁ যাবো। হ্যাঁ, আমরা আরো সামনে শাল জঙ্গল দিকে বেশ, আমরা এগোই। একদম একদম। আচ্ছা, আমাদের চারপাশে যে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তা হয়তো আমরা লক্ষ্যই করি না। যখন যাচ্ছি চারিদিকে নির্জন শুনশান, স্বাভাবিকভাবে এখানে বসতি বলতে জঙ্গলের মাঝে মাঝে দুই একটা করে বাড়ি লক্ষ্য করা যাচ্ছে, আর চারিদিকে শুনশান। একটা করে জঙ্গল পেরিয়ে গেলে একটা করে রাস্তা পড়ছে, সেখানে একটা গ্রাম ছোট, আবার একটা জঙ্গল পেরোলে আবার একটা রাস্তা, সেখানে একটা গ্রাম। এইভাবে এই সিমলাপালের এখানে এসে যেটা বুঝতে পারলাম, আমরা এখন যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এই জঙ্গলের ভিতরে যেমন শাল গাছ আছে, তেমনি বাঁশ গাছ আছে, তেমনি নানা ধরনের গাছ আছে, মেহগনি গাছও কিন্তু দেখেছি। ফলে এই জঙ্গলের ভিতরে ভয় বলতে ওরা বললো হাতি তেমন আসে না, কিন্তু ভয় হচ্ছে শেয়ালের, কারণ ঝাঁক বেঁধে শেয়াল কিন্তু এখানে দাঁড়িয়ে থাকছে রাস্তার মাঝখানে মাঝখানে। যদিও আমরা সেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি, আমাদের বাইকের আওয়াজে অনেকটাই ওরা দৌড়ে পালালো। এর সঙ্গে বলতে হবে সাপের ভয় এখানে আছে। চন্দ্রবড়া তো এখানে প্রায় অ্যাভেলেবেল, সে কথা অবিনাশ দা আগের ভিডিওতেই বলেছে আমাদেরকে। রাঙামাটির পথ, রাঙামাটির এই এবড়ো খেবড়ো পথে বাইক নিয়ে যখন যাচ্ছি, অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ যে 4-6 সওয়ারি আমরা ছিলাম, তারা কিন্তু অত্যন্ত ঘুরতে ভালোবাসে, এবং তাদের সঙ্গে আমি জঙ্গল ভালোবাসি সেটা তো নিঃসন্দেহে, কিন্তু সেই সঙ্গে এখানে মানুষ এই ছোট ছোট জঙ্গল আর তার মাঝখানে বেশ কিছু ফাঁকা জমি, সেখানে আবার তারা ধান চাষ করেছে, সেটা কিন্তু আমি দেখেছি। এই সঙ্গে আর একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে জঙ্গলের মধ্যে অনেকটা দূর গিয়ে ছোট ছোট যেসব ফাঁকা জায়গা, সেখানে তারা বসে গল্প করছে, তারা বসে আড্ডা দিচ্ছে, এগুলো দেখলাম। মোরামের রাস্তা বলছে ওরা, মোরামের রাস্তা ধরে যাচ্ছে, স্থানীয় ভাষায় বলা হচ্ছে মোরামের রাস্তা। লাল মাটির রাস্তা ধরে এগোতে এগোতে আমরা এবার পৌঁছে গেলাম জঙ্গলের আর একটা কিনারে। সেখানে এসে সম্পূর্ণ আলাদা ধরনের পরিবেশ, বাঁশ বাগান দেখছি বেশ অনেকটা আবার জায়গা জুড়ে। মোটামুটি এদিকে 100 মিটার হচ্ছে ওই শুক্লাবাদ আর যে ভাদুল্লাবাদ ডিমার্কেশন মোটামুটি। আর ওই যে কালভারটা পেরোলাম, এই জঙ্গলের ভিতরে 2টি পুকুর আছে, কিন্তু পুকুরগুলো রাজাদের খাস রয়ে গেছে আর কি, খাস ফরেস্ট এরিয়াতে নয়। ওটা অতীতে পুকুর ছিল, বলতে গেলে ওটা ওই অতিরিক্ত জলের চাপে সেটা হয়ে গেছে আর কি, কেটে গেছিলো। পুনরায় ওই পুকুরগুলোকে করা হয়েছে আর কি, রিকভারি করা হয়েছে ওই যারা রাজারা ছিলেন তাদের। কিন্তু দাদা এখানে দেখলাম এই জঙ্গলের ভিতরে বাঁশ গাছ আছে, খেজুর গাছ আছে, শাল বন আছে, এখানে বিরাট জঙ্গল, খেজুরের জঙ্গল। এখানে খেজুর গুড় বিখ্যাত, তবু এখন একটু কমেছে, এই সাপখোপের ভয়ে মানুষ এখন ওই মহল করতে চায়নি আর কি। আচ্ছা, এখানে চন্দ্রবড়াটার প্রচন্ড দাপট আছে। হ্যাঁ,
চন্দ্রবড়াটা এখন থেকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম খেজুর গুড় ওই খেজুর রস জাল দিচ্ছে। যা হ্যাঁ। আচ্ছা আর এই জঙ্গলটা টোটাল বেশিরভাগটা এটার এদিকে রয়ে গেছে শাল জঙ্গলটা। আচ্ছা আর এখানে মোটামুটি যেটা জঙ্গল থেকে ওই ছাতু সে যেটা মাশরুম বলি আমরা। মাশরুম বলি আমরা, মাশরুম, কাড়াং ছাতু আরো ব্যাঙের ছাতা যেটাকে বলা হয়। না ব্যাঙের ছাতু না, এটা কাড়াং ছাতু বলে, বা শিক ছাতু। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হয়, বোয়াল ছাতু হয়, কারাং ছাতু হয়, আচ্ছা আর কুলকুল মানে ছাতু ফ্রেশ হয়। যেটা খাওয়া যোগ্য। হ্যাঁ যেটা ন্যাচারাল 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 ওটা এতটা হাইট হয় না। মাশরুমটা তো বানানো জিনিস, আর কি। ওটা এটা প্রাকৃতিক। এই যে যেটা যেটা ওই শিক ছাতু যেটা বলা হচ্ছে, ওই শিক ছাতু বা আড়া ছাতু, ওটা এই বছর সিজনে 1000 টাকা কিলো গেছে। হ্যাঁ এখানে হয় ওটা ওটা হয়, হ্যাঁ স্বচ্ছ হয়, ন্যাচারাল ভাবেই না চাষ করা হয়? না ন্যাচারাল। এই ধরো এই আমরা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে 1-150 ফুট ঢুকলে হয়তো পাওয়া যেতে পারে তখনকার যুগে আর কি। একটা ওইদিকে ওইদিকে ওটা ওই শালটা ওইদিকে অতটা নেই। হ্যাঁ মানে শালটা ওই বললাম যে বিবর্তনের যুগের বিবর্তনের সাথে তো শালটা কিছু হয়ে যাচ্ছে। কিন্তু শাল যে গাছগুলো এত মোটা, এগুলো অনেক আগের তো তাহলে। এটা তো মানে শাল গাছ তো লাগানো নয় তো, এটা আপনা আপনি মানে এই মাটিতে এই গাছটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আমরা যে প্রথম যেখানটায় দাঁড়ালাম, আচ্ছা মানে ওই যে যেটা বললাম আমাদের থাটিগুলো তো তৎকালীন যুগে শাল জঙ্গল ছিল। ওই যে যেটা বললাম যে যুগের বিবর্তনের সাথে সাথে তখন মানুষের একটা অভাব ছিল, তখন তারা করছিল কি ওই শাল টাল যেটা হয়ে যাচ্ছে, মানে হয়তো শাল গাছ কেটে দেওয়া হলো, সে কাঠ বেচে কেনে তারা খাওয়া দাওয়া খাচ্ছিল আর কি, অভাবের যুগে আর কি। তখন আজ থেকে সেটা 100 বছর আগের মতো। হ্যাঁ এই আর কি। এমনকি এই জঙ্গলটায় শুনেছি নাকি এককালীন বাঘও পাওয়া যেত আর কি। আস্তে আস্তে পরিবেশের সঙ্গে ওখানে থাকতে পারেনি। থাকতে পারেনি এবং জঙ্গলটা শেষ হয়ে যাচ্ছে। আর ওই যে বললাম যে পুকুরটা যেটা বলছি, ওই পুকুরের ওপরটায় মানে একটা আছে যে ওই যেখানে বাঘ বাসা হয়ে থাকতো আর কি, সেটার একটা এখনো নাম আছে আর কি, যেটা বাঘের বাসা বলে একটা খাল আছে। কত দূর এখান থেকে? এটা একটা ভিতরে অনেকটাই ভিতরে। হ্যাঁ অনেকটাই ভিতরে, মানে তো যাওয়ার নেই আর কি। পথটাই বন্ধ ওই হয়ে হাঁটা রাস্তা যাওয়া যেতে পারে। তবুও হাঁটা রাস্তায় কিভাবে যাবে মানুষ? সাপের ভয়, হ্যাঁ 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 কারণ চারিদিকেই দেখছি ছোট ছোট ঢিবি হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সামনে এখানে একটা পাড়া আছে, কি পাড়ার নাম বলো? ওই ভাদুলডোবা। ভাদুলডোবা। তাহলে আমরা এটা হয়ে বেরোবো, আমরা বেরোবো এই মুহূর্তে কুসুমডুমুরের মোড়ে। হ্যাঁ দিয়ে ওইটা হয়ে ওইদিকে ঢুকবো, দিয়ে ওখানে একটু আমরা ওই খাওয়া দাওয়া করে একবার ওইটা হয়ে বেরিয়ে যাবো, দিয়ে পুকুরে স্নান করবো। হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি হ্যাঁ আজকের ট্রিপটা। আচ্ছা এটা দিয়ে হাড়মশাড়া যাওয়া যাবে, এখান থেকে একটা রাস্তা আছে। আচ্ছা যেটা সিমলাপাল থেকে যেটা মাচাতড়া হয়ে হাড়মশাড়া বিবর্ধ শিবডাঙ্গা আছে, গোবিন্দপুর মোড়, ওইদিকে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা। এদিকে পাতাড়া তোড় যাওয়া যায়? পাতড়া তোর মানে কোন ইয়েটা? ওই যেটা ক্ষীরপাই। হ্যাঁ 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 পাওয়া যাবে, যাওয়া যাবে। এই আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে ঠিক মোটামুটি 2.5 কিলোমিটার দূরে একটা রাস্তা গেছে আর কি, সেটা মানে পাকা রাস্তা। সেটা ওই সিমলাপাল যেটা সিমলাপাল বাজার থেকে রাস্তাটা বেরিয়েছে, ওটা ওইদিকে মাচাতড়া যাচ্ছে, মাচাতড়ার থেকে হাড়মাছড়ার থেকে ওটা হয়ে বিবর্ধা হয়ে এদিকে শিবডাঙ্গা যাওয়া যাবে, ওইদিকে সে গোবিন্দপুর মোড়, যেটা ইন্দপুর বাংলার ওইখানে হাতিরামপুর আর ইন্দপুর ওর মাঝে গোবিন্দপুর মোড়, ওখানে উঠছে। আচ্ছা অবিনাশ, যখন মনে করো এই শীতের সময় টুরিস্ট সিজন যখন চালু হয় 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যে সময়টাতে বা ফেব্রুয়ারি মাসে, এদিকে কি প্রচুর ভিড়ভাট্টা হয়, লোকজন আসে? এখন এই যে জঙ্গলটা তো ধরো মানে টুরিস্ট আসতে গেলে ধরো এখানে তাদের খাবার জল ন্যূনতম একটা ধরো একটা পরিষেবা যেগুলো মিনিমাম যেগুলো লাগে আর দেওয়ার ব্যবস্থাটা নেই, সেটা এখানে নেই। আর ওই যে যেখানে বড় পুকুরটা, এমনি যারা লোকালে তারা আসে, তারা এমনি ফিস্ট এই করে। যে ধরো আমরা 6 জন হলাম, চলো একটা পিকনিক করে জঙ্গলে, গাড়ি দিকে সব জিনিসপত্র নিয়ে ওখানে পিকনিক করে দিল, মানে বনভোজন হয় আর কি। ভোজন টাইপ। ওটা। আচ্ছা হ্যাঁ আর নাহলে এমনি এই জঙ্গলে এমনি বাইরের লোক ঘুরতে সেভাবে আসে না। না 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 আচ্ছা আচ্ছা সম্ভব না, পরিবেশ নেই, রাস্তাঘাট অনুকূল নয়। যারা ভালোবাসে বা অন্যভাবে দেখতে চায় তারাই আসবে, তাছাড়া রাস্তাঘাট অনুকূল নয়। যারা প্রকৃতি প্রেমিক তারাই হয়তো একটু আসতে পারে। আচ্ছা অবিনাশ, এই জঙ্গলে লাস্ট হাতি কবে বেরিয়েছিল এখানে মোটামুটি তোমার নলেজের মধ্যে? এই মোটামুটি বছর 3 আগে। বছর দিন আগে। মানে এই রাস্তা দিয়ে পুরো গেছে? না ও হাতি তো রাস্তায় যায়নি, আচ্ছা হাতির রাস্তা ওটা তো রাস্তায় যেটা হাঁটে ওটাই রাস্তা হয়। ওটাই ওর রাস্তা। হ্যাঁ এখানে সব থেকে বড় হয় আমার যেটা মনে পড়ে, আজ থেকে ওটা 10 বছর আগে, এই দিক থেকে যেটা ওই পিমোড় যেটা টিমোর, হ্যাঁ ওইখান থেকে যে হাতিগুলো আসছিল,
এই যে আমরা যেখানে ওই পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম না, তার ঠিক একটু এইটা তখন ওইটাই প্রথম শেষ, মানে প্রথম এসেছিল এবং বেশি এসেছিল, প্রায় 16টা থেকে 18টা হাতি এসেছিল। ও ওগুলো কি সব দলমা পাহাড় থেকেই আসে না? হ্যাঁ, ওইগুলো দলমা পাহাড় থেকে আসে। হাতির উৎপাতটা এখানে তেমন হয় না, না? এখানে হয়নি, মানে এখানে হাতি উৎপাত কখন করবে? হাতি যদি জঙ্গলে থাকে তারা লোকালয়ে ঢুকে পড়বে, এবং হাতি জঙ্গলে থাকবে মানে কি, হাতি থাকার মতো পজিশনে নেই। এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি, ওই হাতি এলো, হয়তো তার সকাল হয়ে গেল এখানে, হয়তো এক সকালটা থেকে গেল, রাত্রে বেরিয়ে গেল, খাবার সন্ধান। ওই যে রতনপুরের ওই জঙ্গলটা প্রায়ই থাকে। ওইদিকে জয়পুরের জঙ্গলটা প্রায় থাকে, প্রায়ই থাকে। ওরা এই মেন তো মুহূর্তে খাবারের এইদিকে যেটা সন্ধান তোমার- যেখানে থাকবে সেখানে থাকবে ওরা। এইদিকে যেটা তোমার ওই আমলাশলি, ওই দিকটা প্রায়ই থাকে। এই মুহূর্তেও হাতি আছে। আমলাশলিটা এখান থেকে কত দূর? এখান থেকে ওই মোটামুটি 8-10 কিলোমিটার হবে। আচ্ছা, ফোন বাজে, ধরো। ঠিক আছে। আচ্ছা, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, মানে নাটার কারণে আর কি। না, এই রাস্তাটা এদিক থেকেও নাটা, এদিক থেকেও নাটা। তাহলে চলো আমরা ওইদিকে যাই। এখানে তো অনেক ঔষধি গাছ রয়েছে। গাড়ি কি থাকবে? গাড়িকে ঘিরে দেবো? না, আমরা আরো যাবো তো সামনে, না? আমরা সামনে যাবো। ও চল কাকা আসছে, চলো আমরা আরে এগিয়ে যাই। ওই গাছটা ফোকাস করো, গাছটা ঔষধি গাছ, কালমেঘ। কালমেঘ। কোনটা কালবাগ? এটা না? এটা ইয়ের কাজে লাগে, এইটা কালমেঘ গাছ। আচ্ছা, সুগারের বা জ্বরের মহৌষধ। জঙ্গলের মধ্যে কালমেঘও আছে এখানে। হ্যাঁ, কালমেঘ প্রচুর। কালমেঘ আছে, জাম আছে, এই যে জাম। ঝাড়গ্রামের জঙ্গল ঘুরলাম, সেখানে কিন্তু কালমেঘ পাইনি, জাম গাছ পাইনি। এখানে এসে খেজুর বাগান শুনছি, প্রচুর খেজুর গাছ, সেটা দেখলাম। এখানে ওষুধ গাছ বলতে এই যে ধরো কালমেঘ, তারপরে ধরো এই যে হত্যাকি, তারপরে হ্যাঁ হরিতকি, হরিতকি যেটাকে বলো, বহড়া, এগুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। তারপরে ওই এখানে ওই শালের সাথে সাথে ওই পিয়া শাল আছে। আরে বাস, তারপরে সে কাঁটা, ওই শেওলা কাঁটা আছে, ভেজ কাঁটা আছে, সে ফল হয় সেগুলো। দারুণ। তাহলে আমরা আরো সামনের দিকে যাবো। হ্যাঁ, সামনে চলো। ওই উড়িষ্যার দিকে আসা হয়, তখন ওরা বলবে যে সামনে কি কি পড়বে, বলছে কাজু বাগান আছে, এইসব আর কি। মানে আমরা দীঘাতে যদি মানে কেউ যদি বেড়াতে যায়, ওই ওরা বলবে যে এই উড়িষ্যার বর্ডারের দিকে কি আছে, তখন ওরা বলে তার সারি আছে, উদয়পুরের বীজ আছে, এসব বলবে আর কি। ওইরকম বলছে এখানে সামনে একটা কাজু বাদামের বাগান আছে। দিয়ে আমরা বলছি, বলি দাদা আমাদেরকে ওই কাজু বাদামের বাগান দেখাতে হবে না। ঠিক। জঙ্গলের এক জায়গায় দাঁড়াচ্ছি, গল্প করছি চারজন, আবার জঙ্গল ঘুরছি। এখানে এসে যখন দাঁড়িয়েছি, চারিদিকে শুধু বাঁশ বাগান, কাজু বাগান, কালমেঘ গাছ, নানা রকম গাছ দেখছি, ততই আমি মুগ্ধ হচ্ছে। এরকম তো দেখিনি সচরাচর আমি। মানে আমার ওখানে কি দেখা যায়, ম্যানগ্রোভের গাছ, ম্যানগ্রোভ বন, নোনা জল। যখন এই জঙ্গলে এসছি, এই জঙ্গল সাফারিতে আসছে, সাফারি নয়, এই জঙ্গল ঘুরতে এসছি, সেখানে এসে নানা ধরনের গাছ দেখছি। দূরে দেখছি কাজু গাছ, ওইটা কাজু গাছ দূরে, সেটাকে দেখাবো একবার। সেটাকে আমভেলাই বলে। কি বলে? আমভেলাই। আমভেলাই। হ্যাঁ, মানে কাজুর হচ্ছে যে দিকটা আগে ফলটা, তারপরে বীজটা। হ্যাঁ, বীজটা বাইরে থাকে। ওকে। তাহলে ওটা ওই একটু কষা কষা লাগে, গলা খেলে সে সর্দি লাগলে গলাটা কেমন খসখস করে না, ওইরকম করে আর কি। হ্যাঁ, তাহলে এই যে কাজু এখানে ওই 2-1টা গাছ আছে, এককালে ছিল গাছ, তো ওই নষ্ট হয়ে যাচ্ছে, পুনরায় লাগানো হয়নি, ওই জন্য ফরেস্ট থেকে লাগায়নি। তাহলে যখন এই কাজু বাগান শেষ হয়েছে, তখন বাঁশ শাল এই হাবিজাবি লাগিয়ে দিয়েছে আর কি, হাতির খাবারের জন্য বাঁশ গাছ। আর এখানে আমাদের এখানে যে আছে, এই ফরেস্টের নার্সারি আছে, সেখানে অনেক লাগে, তো বাঁশ লাগে, সেই জন্য ওরা হয়তো এখান থেকে সাপ্লাই দেওয়ার জন্য ওটা কমার্শিয়াল একটা চাষ করেছে বাঁশটা। আর এই কাজুটা আমাদের লোকালে ভাষায় একটা আছে, নাম আছে, সেটা হচ্ছে আমভেলাই। কাজুর যে হচ্ছে যে আগে ফলটা, তারপরে তার পরের পিছন দিকটা থাকে ওই বীজটা, মানে ভিতরে বীজ নয়, বাইরে।
আর আরেকটা ভেলাই আছে, কিন্তু সেটা বিষাক্ত, সেটা ওই মানুষের স্কিনে লেগে গেলে কিন্তু সেটা ঘা হয়ে যায়। সেটা বুঝতে পারাও মুশকিল আছে, না, যারা না জানে। হ্যাঁ, না যেটা করে যারা ভালাই, হ্যাঁ ভালাই যেটা, বাচ্চাদের ভালাই করি দেওয়া হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু বিষাক্ত, কোমরে, ওটা বিষাক্ত, ওটা ওটা রসটা বিষাক্ত। ওটা রস, ওই কথাটা বলছি, ওটা বিষাক্ত রস। হ্যাঁ আচ্ছা অবিনাশ, বলো। এই গাড়িতে আস্তে আস্তে তুমি যে বলছিলে হুম, যে প্রকৃতি এবং জীবজন্তুর সঙ্গে হুম। আমাদের জায়গার নামের যে একটা বিরাট হ্যাঁ, মিল আছে, হ্যাঁ, হ্যাঁ। সেইটা তুমি একটু যদি বলো ভালো করে বাগিয়ে। মানে আমি বলছি অতীতে এখানে যে ওই সমস্ত জীবজন্তু, বাঘ, ভালুক, হাতি, এই হরিণ, খরগোশ, এইসব যে জীবজন্তু ছিল, মানে সেটা না এই লোকাল যেগুলো নাম আছে গ্রামগুলোর, সেখান থেকে ওই নামগুলো শুনলেই বোঝা যাবে যে এখানে হয়তো এককালীন হাতি ছিল বা ইয়ে ছিল, এরকম একটা বোঝা যায়। যেমন আমাদের এই জঙ্গলের মধ্যেই একটা ওই বাঘ থাকতো, সেটার জন্য একটা বাঘের খাল বলে একটা ভিতরে একটা গর্তর মতন আছে, গুহার মতন। পাশে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে ভালুকডোবা। হ্যাঁ, আবার এখানে পাশে ওই হাতিবাড়ি আছে, ঠাকুর হাতি আছে, এই গ্রামের নাম আর কি। হাতিপাতি কিছু পাওয়া যায়? না, ওইদিকে পাওয়া যায় না, ওটা এখান থেকে, ওটা তো পলাশ বন। এটা যেমন শালবন, ওটা হচ্ছে পলাশ বন। হাতিরামপুর মানে তো খাতড়া, ঈদপুর বাংলা, তার মানে কিছুটা পুরুলিয়ার টান চলে আসছে। হ্যাঁ, তারপরে এখানে ওই কিছু ওই হরিণ বেড়া, এসব গ্রামের নাম আছে। হ্যাঁ, গেড়িয়া কুলাই, ওটা অর্থাৎ ওই যে সমস্ত খরগোশগুলো আর কি, গাধা, ওই হিসাবে নামগুলো হয়ে এসছে আর কি এখানে। হ্যাঁ, তাহলে মনে হয় যে এটা অতীত। আপনাদের এখানে ওই হাতি, হ্যাঁ হ্যাঁ হাতিটা বেশি, তাই হাতি কেন্দ্রিক নাম। হ্যাঁ, ওই হাতি, বাঘ, ভালুক, হরিণ, খরগোশ, এই পাশাপাশি আর কি এইগুলো আছেই। সে অনুসারে জায়গাগুলোর হ্যাঁ। নামও সেভাবেই হয়েছে। হ্যাঁ, আর এই আগেকার জিনিসের মধ্যে এখন যেটা ইয়ার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে ওই খরগোশ। খরগোশ এখানে আছে না? হ্যাঁ, খরগোশ আছে। গর্তে ঢুকে ওই যে থাকে। আমার যে সবজি বাড়ি, ওখানে খরগোশ রাত্রে চড়ে। এবং এমন একটা খরগোশ এসেছিল, ওই কলা গাছটা যেটা মোটরসাইকেলটা আমরা দাঁড় করালাম, মোটরসাইকেলটা, ওইখানে খরগোশ ঘাস করতে যেত ওই দুপুরে ওই 3টে 2:30 এরকম আর কি। কিন্তু আমরা ইয়ে করিনি আর কি, ওই যে ডিস্টার্ব করিনি, যে একটা বনের পশু আসছে এখানে আসুক, চড়ুক। হ্যাঁ, এই জন্যেই না আমাদের যারা আদিবাসী, মানে আদিম অধিবাসী আমরা যারা, তারা বোঝে জঙ্গলের মর্ম, জঙ্গল প্রাণী এরা বোঝে। বাইরে থেকে যারা আসে তারা নষ্ট ছাড়া গড়তে পারে না এই জঙ্গলটাকে। সব জায়গায় এটা তো ওই প্রতি বছরে এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া, এটা রেওয়াজে দাঁড়িয়ে গেছে। এটা একটা বিরাট সমস্যা। হ্যাঁ, গ্রীষ্মকাল এলে তখন তো গাছপালা পাতা সব শুকিয়ে যায়, তখন তারা ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগিয়ে দেয়। কিন্তু আগুন যে লাগানো ভয়ঙ্কর একটা ক্ষতি, সেটা প্রাকৃতিক কেন, মানে বিলাসিতার জন্য নাকি? না, ওই আর কি বদমাশি বিদ্যা। না, বদমাইশি বিদ্যা বটে। তারপরে অনেকে ওই বাথরুম টাথরুম পায়খানা টাখানে যায়, বিড়ি টিড়ি খায়, সেখান থেকে ধরিয়ে দেয়। ওটা না, অনেকে ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেয়। ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দেয়। ইচ্ছাকৃত, হ্যাঁ হ্যাঁ, যে মানে সেটা বাহাদুরির কাজ আর কি, জঙ্গলে আগুন লাগিয়ে দিলাম। ওইটা হওয়ার ফলে কি হচ্ছে, জঙ্গলের যে ভারসাম্য, সাপ, সেগুলো কিন্তু লোকালয়ে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে লোক ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে আসছে। সাপ, তারপরে সেই গোসাপ, জঙ্গল সব বাইরে বেরিয়ে যাচ্ছে। জঙ্গলে তো গোসাপও পাওয়া যায়, লোকালয়ে চলে আসছে তখন। হ্যাঁ, ওইগুলো লোকালের মধ্যে চলে যায় আর কি। আচ্ছা, যাক, তাহলে আমরা আর একটু এগিয়ে যাই। হ্যাঁ, আমরা আরেকটু আরো এগিয়ে গিয়ে আরো এক্সপ্লোর করবো আমরা। মানে ব্যাপারটা কি হচ্ছে, আমরা ঘুরছি, এতটাই চড়াই উতরাই পেরোতে হচ্ছে। আমার বাইকে বসে আছে মাধাইদা ক্যামেরা অন করতে পারছে না, ফলে অনেক সুন্দর সুন্দর বাড়ি, সেখানকার মানুষজন আমরা দেখাতে পাচ্ছি না। আবার দাঁড়ালে সময় নষ্ট হচ্ছে, যাবো তো অনেক দূর, জঙ্গল ঘুরতে এসেছি, সেখানকার কৃষ্টি কালচার আর একদিন অন্য কোনো সময় এসে করব। যেখানে দাঁড়াচ্ছি একটু ছায়া হচ্ছে, দাঁড়িয়ে সেখানকার জঙ্গলের পরিবেশ নিয়ে দাদা 2-4 কথা বলছে, সূত্রধর হিসেবে জগাইদা ধরিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কিন্তু পুরো এই জঙ্গলটা ঘুরছি সিমলাপালের। যাব আরও সামনে গিয়ে যদি দাঁড়াই, আবার নতুন নতুন কথা শুনবো। জঙ্গলের কথা শুনতে আপনাদেরও তো কিন্তু খারাপ লাগে না, যা আমি বুঝছি আমার দর্শকদের কাছে। আবার সামনে এগিয়ে যাই। আমরা আবার চলছি পথ ধরে, এবং যে পথে যাচ্ছি সেখানে আবার এখন পড়েছে শালবন বাদ দিয়ে বাঁশবন। এখন এই বাঁশবনে যখন যাচ্ছি, চারিদিকে শুধু বাঁশ গাছ। রাস্তাটা বেশ ভালো, তাই মাধাইদা ক্যামেরা অন করতে পারছে।
শিমলাপালের এই জঙ্গল ঘুরছি, এক্স্যাক্টলি কোনো নাম দেওয়া উচিত হবে না, কারণ অনেকটা জায়গা কভার করছি। আর তার সাথে অবিনাশ দা, জগাই দা, এরা যেভাবে হেল্প করছে আমার আর মাধাইদাকে তথ্যসূত্র দিয়ে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে। চলতে চলতে মাধাইদা যতটা পাচ্ছে তার অনভিজ্ঞ হাতে ক্যামেরা করছে, আমি তো বাইক চালাচ্ছি। এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। এইসব জঙ্গলগুলোতে একসঙ্গে আসার বেশ কিছু সুবিধা আছে দাদা। যে কোনো সময় অনেক কিছু হতে পারে। ইনস্ট্যান্ট সবচেয়ে বড় একটা তুমি সাহসটা পাও। হ্যাঁ, আর একার মাথা থেকে সব কিছু আসে না, বুদ্ধিমান হয়। একদম। আর যেহেতু স্থানীয় অবিনাশ দা, সাপোর্ট তারা জানে হুম, কি থাকতে পারে বা কোন জায়গা দিয়ে আমি বেরোতে পারবো। আমাদের খিদে পাচ্ছে কিন্তু। হ্যাঁ, বাইক এখানেই থাকবে। সাইড করে লাগবে। বেশ কিছুটা দূরে এসে আমরা দাঁড়িয়েছি, এই আবার অনেকটা বাইক চালিয়ে। এবার খিদে পাচ্ছে। এখন কটা বাজে দাদা? এখন বাজে 2:05। 2:05। খিদে পাচ্ছে, এবার খাবো। দাদা থালা কিনে এনেছে, জল এনেছে অবিনাশদা বাড়ি থেকে, মাংস, দেশি মাংস কষা। যদি খাওয়ার সময় একটুখানি দেখাতে পারি, একটু বনভোজন হবে। বনভোজন হবে। এই অসাধারণ জায়গা। ফেস অফ করে শুধু জঙ্গলটা দেখাচ্ছি, দেখুন। হাতি তুলে বছরে এই আসো। ইয়েস, চলো চলো চলো। এবার একটা ভালো পরিবেশ পেয়েছি। না, নাংটাই হয়ে যাবে এখানে। হ্যাঁ, এবার সবাই খেতে বসছি। এই সব এনে রেখেছি। থালা এসছে, মাংস এসছে, জল এসছে, খাই ওদের কাছে। মুড়ি এসছে। হ্যাঁ, এই দাদারা বসছে। ওদের কাছে মিষ্টি পান খালে ওতেই খুশি। বনভোজন। দেখো কাজু বাদামের গাছ। হ্যাঁ, কাজু বাদাম গাছ দেখছি এখানে। চানটা তো করতে হবে। সুন্দরবনের জঙ্গল থেকে শিমলাপালের জঙ্গলে এসে বনভোজন, চারটিখানি কথা নয়। খাই। মাংস বার করা হয়েছে, ওই মাংস বার করা হয়েছে। তার সাথে দেখাচ্ছি ভালোভাবে। এই জগাইদা বসে আছে, ওই দাদা বসে আছে, সঞ্জয় দা, অবিনাশ দেই, আর কাকা, কাকাই, আমাদের সবার কাকা, ডাক নাম কাকা, লোকের নামও কাকা। শসা, মুড়ি আর মাংস, বনভোজন হচ্ছে শিমলাপালে। কেমন লাগছে তোমার? এক অসাধারণ অনুভূতি। আমরা বরাবর জঙ্গলের মাঝে বসে এই যে বনভোজন, কারণ আমরা বরাবর সুন্দরবনে খাই। তো সুন্দরবনে আমরা নানান জায়গায় নানা স্পটে জঙ্গলের মধ্যেও খেয়েছি। মাংস নেবে আরো? এখানেও ছোটোখাটো অনেক আতঙ্ক রয়েছে, তার মধ্যেও কিন্তু আনন্দ রয়েছে। সেই আনন্দটাই আমরা সবাই সবার সাথে এখন শেয়ার করবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপর আর তুমি কিন্তু অবশ্যই সুন্দরবনের গল্পগুলো করবে। একদম, ওগুলো তো বলতেই হবে। বেশ, ঘটনা, বেশ। সেই কাহিনী না বললে। আজকের এই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে অবিনাশ দা, আর তার হেল্প করেছে জগাইদা। বসে বসে অনেক গল্প হলো। অবিনাশ দাকে আমি কথা দিয়েছি যে আমি সুন্দরবনে তাকে ঘুরিয়ে দেখাবো, সুন্দরবনের জঙ্গল। আর সেও কথা দিয়েছে বাঁকুড়ার আরও অনেক জায়গা সে আমাকে ঘুরে দেখাবে, অনেক প্রত্যন্ত গ্রাম সে আমাকে ঘুরিয়ে দেখাবে। এভাবেই বাড়ুক আমাদের আত্মীয়তা, এভাবেই বন্ধুত্ব আরও গাঢ় হোক। আর দীর্ঘায়িত করব না ভিডিও, এখানে শেষ করতে হবে। তার কারণ আমরা দুপুর হয়ে গেলে প্রায় 2:10 দিকে আমরা খেতে বসেছিলাম। নানা রকমের গল্প হলো, অচেনা বন্ধু সব। অবিনাশ দা নতুন ছিল আমার সঙ্গে, তার সঙ্গে অনেক গল্প হলো। সেই সঙ্গে জগাইদা তো ছিল ওই সূত্রধার হিসাবে, মাধাইদা ছিল, আর একটা দাদা ছিল সঞ্জয় দা, তো সঞ্জয় দা ছিল, আর কাকার নাম তারাচাঁদ কাকা ছিল। কাকা, তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আমরা এবার যাব দিঘিতে চান করতে, কিন্তু সেই ভিডিও আর করব না। টোটাল বাঁকুড়া শিমলাপাল জঙ্গল, যেটা হাতির করিডোর নয় কিন্তু সাপের ভয় আছে,
এটুকু তো থাকবেই জঙ্গলে। আর এর সঙ্গে নানা রকম খুঁটিনাটি জঙ্গলের তথ্য দিয়ে সাহায্য করেছে অবিনাশ দাকে অনেক ধন্যবাদ, সঙ্গে তোমাকেও জগাইদা। থ্যাংক ইউ আবার নতুন কোনো পর্বে আমরা যখন বাঁকুড়াতে আসবো তাদের সঙ্গে কথা বলে আমরা আবার জঙ্গল সাফারি করব। আর সেই সঙ্গে আমার দর্শকদের যারা জঙ্গলের গল্প, জঙ্গলের বাস্তবধর্মী কাহিনী শুনতে চায় তাদেরকেও ধন্যবাদ। মাধাইদা, ফাইনাল একটা কথা, জঙ্গল মানে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে জঙ্গল। বেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। ওভারঅল থ্যাঙ্কস।